ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙল মুগ্ধর। কখন যে ঘুমিয়ে পড়েছিল টেরি পায়নি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তিতির ওর বুকের মধ্যে ঘুমাচ্ছে। তিতিরের দিকে চোখ পড়তেই ওর রাতের পাগলামির কথা মনে পড়ে গেল। একা একাই হেসে ফেলল মুগ্ধ। আস্তে আস্তে আকাশটা সাদা হতে লাগল। বাসের সামনে কয়েকজনের ঘুম ভেঙেছে। ওদের এভাবে কেউ দেখুক আর উল্টোপাল্টা কথা বলুক তা মুগ্ধ চায় না, তাই তিতিরকে ঠেলে উঠাল। তিতির বিরক্ত হয়ে বলল, কেন? উফফ, আমি উঠতে পারবো না। এভাবে জোরাজোরি করে ঘুমালে লোকে কি বলবে বলো তো? তিতির ঘুমের ঘোরেই বলল, লোক নেই, আছে সারা বাস ভরতি লোক। উঠো না বাবা, বাসায় গিয়ে আবার ঘুমিও। তিতির উঠে গিয়ে নিজের সিটে মাথা রেখে আবার ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর তিতিরকে আবার ডাকল মুগ্ধ। তিতির পাখি, ওঠো, তোমার শ্বশুরবাড়ি চলে এসেছি। তিতির ঘুমের ঘোরে মাথা উঁচু করে বলল, কোথায়? ওই দেখো চিটাগাং গেট চলে এসেছি। আর কিছুক্ষণ পরই নামব। ততক্ষণে তুমি তোমার সব জিনিসপত্র গুছিয়ে নাও, চোখে মুখে পানি লাগিয়ে ঘুম কাটাও। ধুর, লাগবে না, চলো তো তাড়াতাড়ি বাসায় যাই। মুগ্ধ হেসে ফেলল। সারারাত ঘুমিয়েও ঘুম কাটে না, কি অদ্ভুত। বাস থেকে নেমে মুগ্ধ যখন সিএনজি ঠিক করছে, তিতির তখন বোতলের পানি দিয়ে মুখটা ধুয়ে নিল। সিএনজিতে উঠেই তিতির বলল, এই আমার নার্ভাস লাগছে। কেন? প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছি। নার্ভাস লাগবে না? মুগ্ধ তিতিরের কাছে এসে ফিসফিস করে বলল, যদি গিয়ে দেখো বাসায় কেউ নেই। মানে? মানে যদি গিয়ে দেখো বাসায় কেউ নেই, শুধু তুমি আর আমি? অপেক্ষা করব। কেউ নেই তো কি হয়েছে? চলে আসবে। আর যদি না আসে? তিতির বিরক্ত হয়ে বলল, রহস্য করবে না তো, অসহ্য। এমনিতেই নার্ভাস লাগছে, তার উপর উনি আসছে ওনার রহস্যের ঝুলি নিয়ে। মুগ্ধ কিছু বলল না, একা একা হাসতে লাগল। মুগ্ধর হাসি দেখে তিতিরের গা জ্বলে যাচ্ছিল। সিএনজি কয়েকবার ডানে বায়ে গিয়ে শেষ পর্যন্ত বামে মোড় নিয়ে যেখানে থামল জায়গাটা শহরের বাইরে। তার ডানপাশে ছিল একটা চা বাগান। বামপাশে একটা রাস্তা উপরের দিকে উঠে গেছে। তিতির বলল, জায়গাটা অসাধারণ। তিতির নিজের ব্যাগটা উঠাতে যাচ্ছিল। মুগ্ধ বলল, আমাকে দাও, আমি পারব। যখন নিজের ব্যাগ টেনেছ তখন তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে না। আমিও কিছু বলিনি, কিন্তু এখন তো আমি তোমাকে ব্যাগ টানতে দেব না। থার্ড ফোরথ বাচ্চাদের টানার জন্য শক্তি সঞ্চয় কিরে রাখো। তিতির আর কিছু বলল না। এই পাগলের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। মুগ্ধ তেমন কিছুই আনেনি, ছোট্ট একটা ব্যাগ কাঁধে। তিতিরের ব্যাগটাও সেটার উপরে নিয়ে নিল। ওই রাস্তায় উঠতেই তিতির বলল, এত উঁচু কেন রাস্তাটা? আর সিএনজিটা ছাড়লে কেন? কতদূর হাঁটতে হবে? হচ্ছি বা কেন? এদিক দিয়েই কি তোমার বাসায় যেতে হয়? এতগুলো প্রশ্ন। থাক, বলতে হবে না। এ কথা বলেই তিতির আবার হাঁটা ধরল। মুগ্ধ তিতিরের একটা হাত ধরে বলল, আরে রাগ করছো কেন? তিতির থামছিল না। মুগ্ধ হঠাৎ তিতিরকে কোলে তুলে নিল। তিতিরের রাগ উধাও। তারপর হাঁটতে হাঁটতে মুগ্ধ বলল, রাস্তাটা এত উঁচু কারণ আমরা একটা টিলার উপর উঠছি। টিলা মানে জানি কি? টিলা, ঢিবি এগুলো আমি বুঝি না। ঢিবি বলে সামান্য উঁচু জায়গাকে। টিলা বলে ছোট পাহাড়কে। মাঝারিগুলো মেইনলি পাহাড়। আর নীলগিরি টাইপ উঁচুগুলোকে বলে পর্বত। তোমার দেখি বাংলা ভোকাবুলারিতে ব্যাপক সমস্যা। আমার বাচ্চাগুলোকে কি শিখাবে? তিতির একটা চিমটি দিল মুগ্ধকে। তারপর বলল, তোমার বাচ্চাদের তুমি শিখাবে, আমার অত দায় পড়েনি। মুগ্ধ হেসে বলল, কত কিছুর দায় যে পড়বে এখন কি বুঝবে সুন্দরী? তিতির বলল, মানে? মানে কিছু না, আগে তোমার আগের প্রশ্নের উত্তর দিয়ে নিই। সিএনজি ছেড়ে দিয়েছি কারণ এখানকার সিএনজি বান্দরবনের মতো তেলে চলে না, গ্যাসে চলে। যদিও প্রবলেম হয় না, তবু এটুকুর জন্য আমি রিস্ক নিতে চাই না। বেশি হাঁটতে হবে না, আর সামান্য একটু। আর হ্যাঁ, এদিক দিয়েই আমার বাসায় যেতে হবে। এই টিলার উপরেই আমার বাসা। সিরিয়াসলি? এত সুন্দর জায়গায় তোমার বাসা? তো প্রকৃতিপ্রেম কি এমনি এমনি হয়েছে? ওয়াও, জায়গাটা অনেক সুন্দর। সুন্দরের দেখেছ কি? আগে উপরে উঠি। উপরে উঠে মুগ্ধ যেখানে তিতিরকে কোল থেকে নামালো তার সামনেই একটা গেট। গেটটা লাগানো। মুগ্ধ কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বলল, 5 মিনিট ওয়েট করো। তারপর গেট বেয়ে তোড়তাড় করে উপরে উঠে ওপাশে চলে গেল। ভেতর থেকে লাগানো গেটটা খুলে বলল, আসুন বেগম, শ্বশুরবাড়িতে আপনাকে সুস্বাগতম। তিতির হেসে ব্যাগগুলো উঠাতে যাচ্ছিল। মুগ্ধ বলল, অপরাধ মার্জনা করবেন বেগম।
ওগুলো আনার জন্য এই বান্দা এখনও জীবিত রয়েছে, আপনি আপনার স্বর্ণপদযুগল রেখে এই বাড়িটিকে ধন্য করুন। তিতির হাসিমুখে ভেতরে ঢুকল। ও খুব এক্সাইটেড। মুগ্ধ বেরিয়ে ব্যাগগুলো নিয়ে আসল। তারপর বলল, চলো। গেটের ভেতর লম্বা একটা রাস্তা, দুই পাশে অসংখ্য গাছ, সব চেনেও না তিতির। রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেখানে ছোট্ট একটা দোতলা বাসা। বিল্ডিং এর কাছাকাছি দুটো গাছের মাঝে একটা হামকো ঝোলানো। অপোজিটের একটা গাছের ডালে দড়িতে কাঠ বেঁধে একটা দোলনা বানানো হয়েছে। ছাদে একটা কবুতরের বাসাও দেখা যাচ্ছে। গেটের দুপাশের লাইট, বাউন্ডারি, হামকো, দোলনা, কবুতরের বাসা সব মিলিয়ে তিতির বুঝল এসবই কোন শৌখিন মানুষের কাজ। কে হতে পারে? মা, বাবা, স্নিগ্ধ, পিউ নাকি মুগ্ধ? যেই হোক সবকিছু এত ভালো লাগলো যে ওর এখানেই স্থায়ী হয়ে যেতে ইচ্ছে করছে। মুগ্ধকে বলতে হবে তবে এখন না পড়ে। তিতির হাঁটতে হাঁটতে বলল, এটা তোমাদের নিজেদের বাসা? হ্যাঁ, দাদা বানিয়েছিল। সামনে যে চা বাগানটা দেখেছ ওখানে দাদা চাকরি করত। তখনই এই টিলাটা কিনে বাসা বানায়। প্রথমে এটা কাঠের ঘর ছিল, আস্তে আস্তে বিল্ডিং হয়েছে, বাট আই মিস দ্যাট উডেন হাউস। কিন্তু তুমি যে বলেছিলে তোমাদের বাড়ি চিটাগাংয়ে না, বাবা চাকরির জন্য থাকে? হ্যাঁ, আমাদের বাড়ি তো কুমিল্লা। দাদা এখানে চাকরি করত, বাসা বানিয়েছে। আস্তে আস্তে সবাই চলে এসেছে, তা বলে তো আমরা চিটাগাং এর হয়ে গেলাম না, তাই না? ও, দাদা এখন কোথায় থাকে? দাদা দাদি কেউই বেঁচে নেই এখন। সরি। হুম, এসো। আর শোনো, মাকে পা ধরে সালাম করতে আপত্তি নেই তো? মানে জানি কারো পা ধরে সালাম করতে নেই, কিন্তু মা খুব খুশি হবে। না না, আপত্তি কিসের, আমি করব। মুগ্ধ বেল বাজালো। তিতিরের প্রচণ্ড নার্ভাস লাগছিল। একটা 13-14 বছরের ছেলে বেরিয়ে এল। বলল, কাকে চাই? মুগ্ধ বলল, মেহতাব চৌধুরী আছেন? না, উনি একটা অপারেশনে গেছেন। কোন মেসেজ থাকলে আমাকে দিয়ে যেতে পারেন? তিতির বুঝতে পারছিল না কি হচ্ছে। মুগ্ধ বলল, ওহ, আমরা কি একটু ভেতরে আসতে পারি? আসলে আমরা খুবই টায়ার্ড। আপনার পরিচয়? আমি মেহবুব চৌধুরী, মেহতাব চৌধুরীর একমাত্র বড় ছেলে। ওহ, আর ওই সুন্দরী কিশোরীটিকে? ওনার পরিচয় তো দিলেন না। আপনি মেহদিন চৌধুরীকে চেনেন? মেহতাব চৌধুরীর একমাত্র ছোট ছেলে। জি চিনি, ওই কিশোরীটি তার বড় ভাবি। ছেলেটা 2 কদম সামনে এসে চোখ দুটো বড় বড় করে বলল, ভাইয়া তুমি বিয়ে করে ফেলেছ? আম্মু যে বলল গার্লফ্রেন্ডকে নিয়ে আসছ, একা একা কেন বিয়ে করলে? আমরা কি বাধা দিতাম? এতক্ষণে মুগ্ধর মা আর পিউ চলে এল। মা তিতিরের কাছে এসে ওর মুখটা ধরে বলল, মাশাল্লাহ, চোখ দুটো যেন ধন্য হয়ে গেল। কি মিষ্টি দেখতে তুমি মা। তিতির লজ্জা পেয়ে মাথা নিচু করল। তারপর পা ছুঁয়ে সালাম করল। মা ওকে জড়িয়ে ধরে বলল, কি লক্ষ্মী মেয়ে গো। স্নিগ্ধ বলল, মিষ্টি আর লক্ষ্মী হলে কি হবে? দেখে তো মনে হচ্ছে আমার চেয়েও ছোট। মুগ্ধ সব দেখছিল আর মিটিমিটি হাসছিল। পিউ স্নিগ্ধকে একটা ধমক দিয়ে তিতিরের কাছে এসে বলল, আপু ভেতরে এসো তো, পাগলদের পাগলামি চলতেই থাকবে। তোমরা যে এতটা পথ জার্নি করে এসেছো সে খেয়াল কারণ নেই। মা বলল, ওহো তাই তো, তোমাকে দেখে সব ভুলে গেছি। ভেতরে এসো মা, ভেতরে এসো। ভেতরে ঢুকতে ঢুকতে তিতির একবার মুগ্ধর দিকে তাকাল। মুগ্ধ ওকে চোখ মেরে দিল। এর অর্থ কি ছিল কে জানে। ভেতরে ঢুকে পিউ তিতিরকে ওর ঘরে নিয়ে গেল। বলল, শোনো, এখনই তো ভাইয়ার ঘরে থাকার পারমিশন পাবে না, তাই আমার ঘরেই থাকতে হবে। আর আমি কিন্তু আপু টাপু বলতে পারবো না। এখন থেকেই ভাবি বলবো, আপত্তি নেই তো? না, তোমার যা ইচ্ছে তুমি বলো। আচ্ছা, আর অনেক গল্প হবে, আগে ফ্রেশ হয়ে নাও। তিতির ফ্রেশ হয়ে আসতেই দেখল মা বসে আছে। ওর এখন আর একটুও নার্ভাস লাগছে না, শুধু লজ্জা লাগছে। মা বলল, চলো চলো নাস্তা করবে, সবাই তোমার জন্য বসে আছে। সবাই ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করছিল। তিতির রুমে ঢুকতেই মুগ্ধ ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। তিতির জানে কেন, তিতিরের চুল দিয়ে টপটপ করে পানি পড়ছে। এই দৃশ্য অনেক দিন পর দেখছে মুগ্ধ। পাগল একটা। মুগ্ধ সারাদিন ঘুমিয়ে কাটাল, কারণ তিতিরকে ও ভাগে পেল না। সকালে স্নিগ্ধ কতক্ষণ পাগলামি করে স্কুলে চলে গেল। তারপর সারাটাক্ষণ মা আর পিউ মিলে ওর সাথে গল্প করল, ম্যাক্সিমাম মুগ্ধর ব্যাপারে। মুগ্ধ কি পছন্দ করে কি অপছন্দ করে এসবই। খুব ভালো লাগছিল তিতিরের। পিউ ঘুরে ঘুরে পুরো বাসাটা ওকে দেখালো। তারপর মা যখন রান্না করতে চলে গেলে পিউ ফিসফিস করে বলল,
এবার ভাইয়ার কাছে একটু যাও, না হলে বোধহয় পাগল হয়ে যাবে। বেচারার চেহারা দেখে আমি তো অবাক। কখনো কোনো মেয়ের জন্য আমি ওর এমন ফিলিং দেখিনি জানো। তিতির লজ্জা পেয়ে হাসল। পিউ বলল, আরে আমার কাছে লজ্জা কি? যাও না। ভাইয়া সেই সকাল থেকে একা একা তোমার দুঃখে নিজের ঘরে ঘুমাচ্ছে। যদি তোমাকে একটু না ছাড়ি তাহলে হয়তো তোমাকে আর আমাদের কাছে আনবেই না। ও না আনলেও আমি আসবো। এত আদর বুঝি আমি নেব না। পিউ তিতিরকে জড়িয়ে ধরল। তারপর বলল, ভাবি তুমি অনেক ভালো। তোমাকে দেখলেই আদর করতে ইচ্ছে করে। তিতির পিউয়ের গাল ধরে বলল, আর তুমিও এত কিউট যে খালি আদর করতে ইচ্ছে করে। আচ্ছা আচ্ছা, এবার ভাইয়ার কাছে একটু যাও। আমার ভাইয়াটাও কিন্তু অনেক কিউট। তিতির মুগ্ধর ঘরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল। মুগ্ধ খালি গায়ে ঘুমাচ্ছে। তিতির ওর পাশে বসল। খুব ইচ্ছে করছিল ওর বুকে হাত রাখতে। কিছু না ভেবে তিতির মুগ্ধর বুকে হাত রাখল। এই প্রথম বোধহয় ওর যা ইচ্ছে হলো তাই করল। মুগ্ধর ঘুম ভেঙে গেল কিন্তু তিতিরের স্পর্শ বুঝতে পেরে ঘুমের ভান করে রইল। তিতিরের খুব ইচ্ছে করছে মুগ্ধর বুকে একটা চুমু দিতে। কিন্তু মুগ্ধ যদি জেগে যায়, ওর যা পাতলা ঘুম, জেগে গেলে যাবে। তিতির মুগ্ধর বুকে একটা চুমু দিয়ে উঠতে নিয়ে আর উঠতে পারল না। মুগ্ধ ওকে জড়িয়ে ধরেছে। তিতির বলল, ছাড়ো, কে এসে পড়বে। আসুক, তো কি হয়েছে? মুগ্ধ কাউকে ভয় পায় নাকি? তুমি ভয় না পেলেও আমি পাই। ছাড়ো। আরে এত ছটফট করছো কেন? শোনো না। কি? তুমি এটা কেন করলে? কোনটা? এই আমার বুকে হাত রাখলে, চুমু দিলে। তিতিরের মাথাটা মুগ্ধর বুকের উপর ছিল। তিতির মুগ্ধর বুকে জোরে একটা কামড় দিয়ে বলল, ঘুমের ভান করেছিলে। ছি, তুমি একটা খুব খারাপ। ভালো হয়েছে, আমি খারাপই। আর তাই এখন তুমি যেটা করেছো সেটা আমিও করব। কোনটা? কি করবে? তুমি কি করেছো সেটা তুমি চিন্তা করো। ঠিক সেটাই করব। আমি নিজের মুখে বললে তো আবার রাগ করবে। তিতির লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিল। কি করবে এখন? মুগ্ধর হাতে কামড় দিল। মুগ্ধ এটার জন্য রেডি ছিল না। তাই হাত আলগা হতেই তিতির উঠে দৌড় দিয়ে ঘর থেকে বের হতে নিল। কিন্তু তার আগেই মুগ্ধ দৌড়ে ধরে ফেলল ওকে। তিতির বলল, ছেড়ে দাও, মাফ চাই, এরকম আর করব না। মুগ্ধ পেছনে থেকে তিতিরকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে একটা চুমু দিতেই ও লাফিয়ে উঠল। নিজেকে প্রাণপণে ছাড়াতে চাইল মুগ্ধর হাত থেকে। মুগ্ধ ওর হাত আলগা করে দিল তিতির কি করে দেখার জন্য। তিতির নিজেকে কোনোরকমে ছাড়িয়ে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ব্যাপারটা কি হলো মুগ্ধ বুঝতে পারল না। অবাক হয়ে চেয়ে রইল তিতিরের চলে যাওয়া পথের দিকে। তিতিরের গায়ের ধাক্কায় দরজাটা এখনো নড়ছে। মুগ্ধ হিসাব মেলাতে পারছিল না। কাল রাতে তিতির ঘুমের ঘোরে বলেছে মুগ্ধ কেন ওকে আদর করে না। এখন আবার আদর করতে যেতেই এরকম করল যেন ও চাচ্ছেই না। অল্পবয়সী মেয়েদের সাথে প্রেমে এক ঝামেলা বটে। তারা কখন যে কি চায় বোঝা বড় দায়। কিন্তু তিতির আজ যেভাবে চলে গেল তাতে ও কিছুটা অপমানিত বোধ করছে। ওর নিজের উপর যে পরিমাণ কন্ট্রোল আছে তাতে ও তিতিরকে বছরের পর বছর এক ফোঁটা না ছুঁয়েও থাকতে পারবে। লাঞ্চ টাইমে আবার দেখা হলো তিতিরের সাথে। কিছুই বলল না মুগ্ধ। চুপচাপ খেয়ে উঠে গেল। উঠে বেসিনে হাত ধুচ্ছে এমন সময় মা বলল, মুগ্ধ তিতিরকে নিয়ে একটু বেরিয়ে আয় না। কোথায়? ও মা, এদিকে যা যা ঘোরার মতো জায়গা আছে ঘুরিয়ে নিয়ে আয়। পতেঙ্গাও তো যেতে পারিস। পতেঙ্গা যাওয়ার সময় কোথায়? এখন তো 3টা বেজে গেছে। তিতির চিন্তায় পড়ে গেল। মুগ্ধ এভাবে বলছে কেন? রাগ করেছে নাকি? কিন্তু রাগ কেন করবে? বুকে কিস করতে না চাইলে কি ওভাবে বের হয়ে যেত ঘর থেকে? আচ্ছা, মুগ্ধ কি সত্যি করত, নাকি ওকে লজ্জা দেওয়ার জন্য বলেছিল? মুগ্ধ তো মজা করে কত কিছুই বলে। তারপরও বললেও এভাবে প্রিপারেশন নিয়ে ধরে তো না কখনো। ইস, কেন যে মুগ্ধর বুকে ঘুমন্ত অবস্থায় ওভাবে কিস করতে গিয়েছিল। খুব ভুল হয়েছে। কিন্তু ও কি বা করবে? মুগ্ধকে যে ওর কতরকমভাবে আদর করতে ইচ্ছে করে তা তো ও কোনোদিনও উচ্চারণও করতে পারবে না। মা বলল, তাহলে আশেপাশে ঘুরিয়ে আনো। বেচারি বাসায় বসে বর হচ্ছে না। মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে বলল, তুমি বাসায় বর হচ্ছ? তিতির বলল, না, পিউ আর আন্টির সাথে ছিলাম সারাদিন, একটুও বর হইনি। ওকে। মুগ্ধ নিজের ঘরে চলে গেল। মনে হলো এই বাচ্চা মেয়েটার সাথে রাগ করে কি হবে। ও তো রাগটা বুঝেই না। সে যাই হোক, ওর আসলে কি হয়েছিল? ও কি রাগ করেছিল, নাকি লজ্জা পেয়েছিল? লজ্জা তো সবসময়ই পায় কিন্তু এভাবে রিফিউজড কখনো কিছুতে করে না।
মুগ্ধ ঘরে ঢোকার পর মা তিতিরকে জিজ্ঞেস করল, ওর আবার কি হলো? রাগ করেছে কেন? ঝগড়া হয়েছে তোমাদের? না তো, ঝগড়া না হলেও কোন কারণে রেগে আছে? কি করে বুঝলেন আন্টি? আরে, আমার ছেলের সব বিহেভিয়ার আমার মুখস্থ। খুব বুঝতে পারছি তোমার উপরেই কোন কারণে রাগ করেছে। আর তুমি জানোই না, ও আমার সাথে কখনোই রাগ করেনি, তাই বুঝতে পারছি না। পিউ বলল, ভাবি, ভাইয়া আসলেই রাগ করেছে। তুমি দেখো গিয়ে কি হয়েছে। ওদের কথার মাঝেই মুগ্ধ শার্ট পরতে পরতে নিজের ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করল, মা, বাবা কি বাইকটা নিয়ে বেরিয়েছে? না, তোর বাবা তো ঢাকা গেছে কাল, অফিসের গাড়িতে গেছে। বাইক গ্যারেজেই আছে। তুই চিন্তা করিস না, তোর বাবা কালই চলে আসবে। তিতিরের সাথে দেখা হবে। ও আচ্ছা, বাইকের চাবিটা দাও। ও তোরা বেরোবি? আমি এক্ষুনি এনে দিচ্ছি। তোরা না, আমি একা বের হব। শহরে যাব, কাজ আছে। তুই তিতিরকে একা রেখে বের হবি? একা কোথায়? তোমরা আছো তো, একটা থাপ্পড় মারবো। ওকে নিয়ে যা। মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে বলল, তুমি আসলেই যাবে? গেলে রেডি হয়ে আসো। আর আমি কিন্তু আজকে ঘোরাতে পারবো না। আমি কাজে যাচ্ছি। তিতিরের তবু যেতে ইচ্ছে করছে, কিন্তু কি বলবে? ওকে বলতে হলো না। মা বলল, যাবে না কেন? ছোট মানুষ বাসায় বসে থাকবে নাকি সারাক্ষণ? তোর কাজ তুই করবি, ও তোর সাথে থাকবে। বাইকে করে যাবে আসবে, এতেই তো ঘোরা হবে। তারপর তিতিরের দিকে ফিরে বলল, মা যাও, রেডি হয়ে নাও। তিতির বলল, পিউ তুমিও চলো। পিউ বলল, না না, আমি যাব না। আমার কাজ আছে। তোমরা যাও। তিতির পিউয়ের রুমে গেল। 5 মিনিটের মধ্যেই মুখটা ধুয়ে, ড্রেস চেঞ্জ করে চুলগুলো একটা জুটি করে বেরিয়ে এল। মা চাবি এনে মুগ্ধর হাতে দিতে দিতে তিতিরের দিকে চেয়ে বলল, ওমা, এত তাড়াতাড়ি হয়ে গেল? তিতির হাসল। মুগ্ধ বলল, তোমার কি মনে হয় মা তোমার ছেলে অর্ডিনারি কাউকে বিয়ে করতে চলেছে? তিতির ঠিক তেমন যেমনটা তোমার ছেলের জন্য দরকার। একথা বলেই মুগ্ধ বের হলো। মা তিতিরের কাছে এসে বলল, কতটাও রাগ করেনি। যাও যাও, দাঁড়িয়ে আছে তোমার জন্য। তিতির লজ্জা পেয়ে বেরিয়ে গেল। বাইকে উঠে বসে মুগ্ধর কাঁধে হাত রেখে পিছনে ফিরতে পিউ মা হাত তুলে টাটা দিল। তিতিরও টাটা দিল। ওরা যখন টিলার উপর থেকে যখন নামছিল, স্নিগ্ধ স্কুল থেকে ফিরছিল। ওদের বাইকে দেখতে পেয়ে আঙুল মুখে দিয়ে একটা সিটি বাজালো। মুগ্ধ থামল না, যেতে যেতেই জোরে জোরে বলল, কানের নিচে একটা দিব ফিরে এসে। স্নিগ্ধ চিৎকার করে বলল, ভাবি বাঁচাবে। ততক্ষণে মুগ্ধ অনেক দূর চলে গেছে, তাই আর ওর দিন না। তিতির বলল, ও অনেক দুষ্টু না? মারাত্মক। মুগ্ধ তিতিরকে জিজ্ঞেস করল, পতেঙ্গা রোডে বাইক রাইডে যাবে? তিতির মুগ্ধকে পেছনে থেকে জড়িয়ে ধরে ওর পিঠের উপর মাথা রেখে বলল, তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। যদি জাহান্নামে নিয়ে যাই, যাব। মুগ্ধ তিতিরকে পতেঙ্গা রোডে নিয়ে স্পিড বাড়িয়ে দিল। উন্মত্ত বাতাস যেন ওদেরকে উড়িয়ে নিয়ে যাবে। দুই পাশে গাছ, মাঝখানে পিচঢালা রাস্তা, সমুদ্রের ঢেউয়ের শব্দ। আহ, আনন্দ রাখার জায়গা পাচ্ছে না তিতির। অথচ আসার আগে বলছিল ঘোরাতে পারবে না। এরপর সন্ধ্যা নেমে এলে মুগ্ধ ওকে নিয়ে নাভাল রোডে চলে গেল কাঁকড়া খেতে। তিতির বলল, তোমার না কাজ আছে? এখানে এলে যে? হ্যাঁ, ফ্রেন্ডদের সাথে দেখা করার কাজ। ওদের বলে দিয়েছি, ওরা এখানেই আসবে। কিছুক্ষণের মধ্যেই চলে এল গরম গরম মশলা দিয়ে লাল করে ভাজা কাঁকড়া। মুখে দিয়ে তিতির বলল, এত মজার কাঁকড়া আমি কোনোদিনও খাইনি। জানি তো, কুয়াকাটার লেবুবনের কাঁকড়া আরো মজা। আমি যাব। অবশ্যই নিয়ে যাব কোনো একদিন। ওখানে কাঁকড়া ছাড়াও আরো অনেক কিছু আছে। কি আছে? ওখান থেকে সূর্যাস্ত, সূর্যোদয় দুটোই ভালো দেখা যায়। একটা জাতীয় উদ্যান আছে যেখানে অসংখ্য গাছ আর বিভিন্ন রকম পাখি দেখা যায়। পাশে সমুদ্র। জায়গাটা খুবই শান্তির। লাল কাঁকড়ার দ্বীপও আছে একটা। লেবুবনের ওই দিকটাও অনেক সুন্দর। একপাশে সমুদ্র, আরেক পাশে বালুতে জন্মানো গাছ। অসাধারণ। আর বলো না, আমার এখনই যেতে ইচ্ছে করছে। আচ্ছা যাও, আর বলবো না। তিতির হঠাৎ মুগ্ধর একটা হাত ধরে বলল, তোমার বাসার সবাই এত ভালো কেন? সবার সাথে এমন ভালো না। তোমাকে পছন্দ হয়েছে তাই তোমার সাথে এত ভালো। সত্যি? সত্যি। আচ্ছা, তুমি বাসায় কয়দিনের কথা বলে এসেছো? 5 দিন। কিন্তু আমার ছুটি তো 3 দিন। একদিন আজ চলেও গেল। জানি তো, তবু আমি এক্সট্রা টাইম নিয়ে এসেছি। আগে চলে গেলে তো আর প্রবলেম নেই। আচ্ছা, তোমার এক্সট্রা টাইমের কথা শুনে একটা আইডিয়া এল মাথায়।
কি তোমার যদি কোন আপত্তি না থাকে চলো যাওয়ার সময় একটা দিন বান্দরবানে ঘুরে আসি। আমাদের বাসা থেকে 1 ঘন্টাও লাগে না যেতে। ধরো সকালে বের হলাম, সারাদিন ঘুরে রাত্রের বাসে ঢাকা চলে গেলাম। বান্দরবন সিটিতেই ঘোরাঘুরি করব। আমার কিছু পছন্দের জায়গা আছে, তোমাকে সেসব জায়গায় নিয়ে যাব। ইটস আ গ্রেট আইডিয়া, কিন্তু তোমার তো ছুটি নেই। আমি তো আর ছুটি নিয়ে আসিনি। আজ সরকারি ছুটি ছিল, কাল পরশু শুক্রবার শনিবার অফিসে বলিওনি বাড়ি আসব। তুমি যদি বান্দরবন যাও তো তখন ছুটি নিয়ে নেব। আমি যাব প্লিজ। মুগ্ধ হেসে বলল, আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর মুগ্ধর ফ্রেন্ডরা এল। মুগ্ধ তিতিরকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। অনেক আড্ডা হলো, তারপর ফিরে এল বাসায়। রাতে সবার সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। অবশেষে 1টার দিকে যে যার মতো ঘুমাতে গেল। বিছানায় শুয়ে আছে, শুধু ঘুম আসছে না। এমন সময় ফোন বেজে উঠল মুগ্ধর। ওপাশ থেকে তিতিরের গলা, হ্যালো, হুম বলো, কি করছো? শুয়ে আছি। শুয়ে শুয়ে কি করছো? করার মানুষ তো এখানে নেই। পিউয়ের ঘরে। তিতির মুচকি হেসে বলল, জানো, ঘুম আসছে না আমার। জীবনেও বিশ্বাস করি না। বাসের মধ্যেই যেভাবে ঘুমিয়েছো আর এখানে বিছানায়ও তোমার ঘুম আসছে না। তখন তো তুমি পাশে ছিলে। তো তুমি বসে থাকলে এত শান্তি লাগে। তোমার ছোঁয়া পেলে আবেশে ঘুম চলে আসে। ঘুম সেজন্যই তো দুপুরবেলা ওরকম করলে। ইস, সরি। আচ্ছা, এত কাছে থেকেও ফোনে কথা বলার কোনো মানে হয় না। চলো ছাদে যাই। বের হও রুম থেকে। বাই দা ওয়ে, পিউ কি জেগে? না, ও ঘুমিয়ে পড়েছে। আচ্ছা দেন বের হও, ছাদে যাই। তিতির বেরিয়ে এল। মুগ্ধ ওর হাত ধরে ছাদে চলে গেল। মুগ্ধ আকাশের চাঁদটার দিকে তাকিয়ে বলল, দেখেছ, আমাদের একসাথের সব মুহূর্তগুলোতে চাঁদ আমাদের সাথে। হুম, আমরা লাকি। মুগ্ধ সিঁড়ি রুমের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে তিতিরকে বুকে টেনে নিল। তারপর বলল, এবার বলো তো দুপুরে ওরকম করলে কেন? সরি, আমার আসলে খুব লজ্জা লাগছিল। তুমি যা বলছিলে। ছি, আর ভয় করছিল যদি কেউ চলে আসে। এখন ভয় করছে না। না, এখন তো রাত, তার মানে কি রাতে তোমার সাথে যা করতে চাইবো তাই করতে দিবে? ইস, কখনো না। একথা বলে তিতির সরে যেতে চাইল। মুগ্ধ বলল, খুব শক্ত করে ধরেছি, আমি নিজে না ছাড়লে ছাড়াতে পারবে না। তিতির মুগ্ধর বুকে কামড় দিল। মুগ্ধ ব্যথা পেলেও ছাড়ল না। বলল, তোমার যত অত্যাচার আর যত ভালোবাসা সব আমার বুকের উপর কেন? আমি কি কখনো তোমার? কথা শেষ করতে দিল না তিতির। একটা হাত দিয়ে মুখ চেপে ধরল। মুগ্ধ ওর সেই হাতে চুমু খেল। তিতির বলল, প্লিজ একটু সামলে কথা বলো। তোমার কিছু কিছু কথায় আমার খুব বেশি লজ্জা লাগে। মুগ্ধ ওর হাতটা সরিয়ে দুহাতে তিতিরের মুখটা ধরে বলল, তোমার লজ্জামাখা মুখটা দেখতেও তো আমার খুব বেশি ভালো লাগে। তিতির একথায়ও চোখ নামিয়ে নিল। চাঁদের আলো পড়ে কি মায়াবী দেখাচ্ছে তিতিরকে। মুগ্ধ চোখ ফেরাতে পারছিল না। নিচু হয়ে তিতিরের ঠোঁটের কাছে ঠোঁট নিতেই তিতির আবার হাত দিয়ে ওর মুখ চেপে ধরল। বলল, না, প্লিজ। মুগ্ধ তিতিরকে ছেড়ে দিল। কিন্তু তিতির চলে গেল না। দাঁড়িয়ে রইল। মুগ্ধ পকেট হাত গুজে অন্যদিকে তাকিয়ে রইল। তিতিরের মনে হলো মুগ্ধ আবার রাগ করেছে। কিন্তু মুগ্ধ তখন রাগ করেনি, নিজেকে সামলে নিচ্ছিল। তিতির মুগ্ধর কাছে এসে বলল, রাগ করো না প্লিজ। আমার কেমন জানি লাগে। কখনো করিনি তো। বলতে বলতেই তিতির কান্না করে দিল। মুগ্ধ অবাক। তিতির আর দাঁড়ালো না, হাঁটা শুরু করলো নিচে যাওয়ার জন্য। মুগ্ধ দৌড়ে ওকে ধরে ফেলল। এই পাগলি, কি হচ্ছেটা কি? আমি রাগ করেছি কে বলল? তুমি যতদিন না চাইবে আমি কিছুই করব না। কান্না থামাও। আমি তোমার এক্স গার্লফ্রেন্ডদের মতো স্মার্ট নই। শোনো, কাল রাতে তুমি কান্না করতে করতে বলেছিলে আমি আমার এক্সদের কিস করেছি কিন্তু তোমাকে করিনি। তার মানে আমি ওদের তোমার থেকে বেশি ভালবেসেছিলাম। কেমন লাগে এসব কথা শুনতে? ইস, জীবনেও আমি এসব বলিনি। বলেছো বাবা, আরো অনেক কিছু বলেছো। কি বলেছি? মুগ্ধ সবটা বলল। তিতির সব অস্বীকার করে মুগ্ধর হাত ছেড়ে নিচে চলে যেতে নিল। মুগ্ধ আবার ওর হাত ধরে থামিয়ে গান শুরু করে দিল। মান্না দে, রসেই বিখ্যাত গানটা। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে থাকো কাছে। না বলো না। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে। অনেক কথার মরণ হলে হৃদয়ের কথা বলে। না না, চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলো না। একেই তো এই জীবন ভরে। কাদের বোঝাই জনে। আজ পৃথিবীর ভালোবাসার সময় গেছে কমে। না না, একটু ফাল্গুন আগুন দিয়ে না জেলো না। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে থাকো কাছে।
না বলো না। মুগ্ধর পরিবারের সবাই যেমন ছিল ওর বাবা ছিল তার পুরোপুরি উল্টো। উনি খুব সিরিয়াস টাইপের মানুষ। কিন্তু মুগ্ধ বেশ সাবলীল ছিল ওর বাবার সাথে। তিতির ভাবতেও পারেনি এত বড় একটা ইন্টারভিউ ওকে দিতে হবে ওনার কাছে। সকালবেলা 10:11টার দিকে উনি এসেছিল। তিতির মুগ্ধ তখন বাগানে ছিল। বাবা ওদের দেখতে পায়নি, কিন্তু ওরা দেখতে পেয়েছিল। ওনার ইউনিফর্ম দেখে তিতির মুগ্ধকে জিজ্ঞেস করেছিল, তোমার বাবা পুলিশ? মুগ্ধ হেসে বলেছিল, হ্যাঁ। কই কখনো বলনি তো। তুমিও তো কখনো জিজ্ঞেস করনি। তা বলে তুমি বলবে না? বাদ দাও, শোনো, মায়ের মতো ওনাকেও পা ধরে সালাম করতে যেও না যেন। অতিভক্তি চোরের লক্ষণ ভাববে। এমনি মুখে সালাম দিও। তিতির পরে বুঝেছিল মজাটা। ওর বাবা এত এত কোশ্চেন করেছিল যে তিতিরের মনে হচ্ছিল ও কোন আসামি। প্রশ্নপর্ব শেষ হতেই উনি বলেছিল, মুগ্ধ এমন সময় হুট করে তোমাকে নিয়ে আসলো যখন আমি খুবই ব্যস্ত। শুধু তোমার সাথে দেখা করার জন্যই আমি বাসায় এসেছি। আবার লাঞ্চের পরই চলে যাব 3 দিনের জন্য। তবে এই তাড়াহুড়ো করে আসাটা সার্থক। তোমাকে আমার পছন্দ হয়েছে। লাঞ্চ করেই বাবা চলে যায়। যাওয়ার সময় মুগ্ধকে সাথে করে নিয়ে যায়। তিতিরের বিকালটা মা আর পিউয়ের সাথে সুন্দরভাবে কেটে যায়। ওরা এত আপন করে নিয়েছে যে তিতিরের মনেই হচ্ছে না ও প্রথমবার এসেছে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। মুগ্ধর আসার খবর নেই। তিতির মুগ্ধকে ফোন করল কিন্তু মুগ্ধ ধরল না। কিছুক্ষণ পর মুগ্ধ কল ব্যাক করল। আমার তিতির পাখিটা কি করছে? তোমার জন্য অপেক্ষা করছে। আমাকে বাবা একটা কাজে পাঠিয়েছেন। কাজ শেষ, আমি ফিরছি 40-45 মিনিটের মধ্যেই। তাড়াতাড়ি আসো না। তোমার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আমি যদি খুব তাড়াতাড়ি চালাই তাহলেও তো 30 মিনিট লাগবে। তার আগে তো পারবো না বাবা। এই না না, আস্তে চালাও, কোনো সারপ্রাইজ নেই। মুগ্ধ হাসল। তিতির বলল, আচ্ছা, বাইকটা তুমি ঢাকা নিয়ে যাও না কেন? তাহলে এতদূর থেকে অফিসে যেতে কষ্ট হতো না। 1.5 ঘন্টা আগেও রওনা দিতে হতো না। এটা তো বাবার বাইক, মাকে পেছনে নিয়ে ডেটে যায়। তিতির হাসল। মুগ্ধ আরও বলল, আমাদের এদিকটা শহর থেকে কত দূরে দেখেছো? বের হওয়ার সময় রিক্সা, সিএনজি যে কোনোটাই পাওয়া মুশকিল, তখন এই বাইকটাই কাজে দেয়। প্রিয়, স্নিগ্ধ সবাই চালাতে পারে। সিরিয়াসলি? হুম। বাহ, তাহলে তুমিও একটা বাইক কিনে নাও। না, আমি একটা গাড়ি কিনব। মনে মনে কি ভাবছো? গাড়ি কেনার এত টাকা কোথায় পাবো? না না, তা কেন ভাববো? ভাববে না কেন? আমার বাবার তো অনেক টাকা নেই, আমারও নেই। গাড়ি কেনার টাকা কোথায় পাবো ভাবা উচিত তোমার। কোথায় পাবে? নতুন অফিস, আমার কাজে খুবই সন্তুষ্ট। 1 বছরের মাথায় একটা প্রমোশন হতে পারে। হয়ে গেলে আমি ইচ্ছে করলে কার লোন অথবা হোম লোন নিতে পারবো। তখন আমি কার লোন নিব? ওহ, শোনো তিতির, এরকম হয়ে থাকলে কিন্তু তোমার সংসার ভেসে যাবে। মানে? বুঝিনি। মানে এই যে তোমার হাসবেন্ড কি করছে? কেন করছে? কিভাবে করছে তুমি তার খবর রাখবে না? আমি বললাম গাড়ি কিনবো, তুমি জিজ্ঞেসও করলে না কিভাবে কিনবো। একটু কৌতূহল থাকা ভালো। তা না হলে তোমার হাসবেন্ড দুনিয়ার আকাম করে বেড়ালেও তুমি টের পাবে না। হাসবেন্ডের এ ধরনের সকল কার্যকলাপ সম্পর্কে জানার অধিকার ওয়াইফের আছে। উদ্ধৃতি চিহ্ন। তিতির হেসে বলল, তোমার ব্যাপারে আমার অনেক কৌতূহল। কিন্তু তোমার কাজের ব্যাপারে কোন কৌতূহল নেই? আমি জানি তুমি যাই করবে ঠিকই করবে। তুমি কোনো অন্যায় করতেই পার না। বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস ভালো না। তেমনি ভালোবাসা ভালো, অন্ধ ভালোবাসা ভালো না। তুমি আমাকে অন্ধভাবে ভালবাসো, আমি তোমাকে অন্ধভাবে বিশ্বাস করি। যাও কাটাকাটি। মুগ্ধ হেসে ফেলল। তিতির বলল, এসব কথা বলে আর সময় নষ্ট করো না প্লিজ, আসো। এত তারা কিসের? চুমু দিবে? এই আমি রাখি। তিতির ফোন রেখে দিল। তিতির মনে মনে বলল, আমি তো নিজে থেকে দিতে পারবো না। কিন্তু তুমি যদি চাও আজ আর বাধা দেব না আমি। মুগ্ধ ফিরল প্রায় 35 মিনিট পর। রাত প্রায় 10টা বাজে। বাড়িতে ঢুকেই দেখল ড্রয়িং রুমে পিউ টিভি দেখছে। মুগ্ধ জিজ্ঞেস করল, সবাই কোথায় রে? সবাই নাকি ভাবি? মারবো এক চর। বাসায় ঢুকে সবসময়ই তো আমি সবার খোঁজ নেই। এটা কি নতুন নাকি? আচ্ছা সরি। স্নিগ্ধ পড়তে বসেছে। মা আর ভাবি রান্নাঘরে। ভাবি যেন কি বানাচ্ছে। ও, মুগ্ধ নিজের ঘরে চলে গেল ফ্রেশ হতে। তিতির টের পেয়েছে মুগ্ধ এসেছে। ও এখন মাছের কাবাব বানাচ্ছে, যেটা মুগ্ধ খুব পছন্দ করেছিল। তাই এখনও ওর সামনে যেতে পারেনি।
বুকটা টিপটিপ করছে যেন প্রেম হওয়ার পর ওদের প্রথম দেখা হতে যাচ্ছে। মুগ্ধ এসেছে শুনে মা ওর জন্য চা বানাচ্ছিল। শেষ হতেই বলল, এই নাও চাটা, মুগ্ধকে গিয়ে দাও। এত রাতে চা? ও খায়, বাসায় ফিরেই চা খায়, তাতে নাকি ও এনার্জি পায়। ওহ আচ্ছা, আর তোমাকে দেখে কি বলল আমাকে বলতে হবে কিন্তু। লজ্জা পেলে চলবে না। কথা শুনেই তিতির লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। মা ওকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আচ্ছা লজ্জা পেও, লজ্জাতেই তোমাকে মানায়, তাছাড়া এই যুগে লাজুক বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে কে জানে পরে কেমন হয়ে যাবে। তিতির কিছু বলল না, মুচকি হাসল। মানুষটা কত সরল, না হলে ভবিষ্যতের চিন্তার কথা এভাবে কেউ মুখের উপর বলে। মা আবার বলল, যাও যাও, না হলে চা এখানেই ঠান্ডা হয়ে যাবে। তিতির চা নিয়ে মুগ্ধর ঘরে ঢুকল। মুগ্ধ পিছন ফিরে হাতমুখ মুছছিল। দরজা খোলার শব্দ পেতেই ও পিছনে তাকিয়ে ওর চোখ আটকে গেল তিতিরকে দেখে। গাঢ় নীল পাড়ের নীল রঙের তাঁতের শাড়ি পরে আছে তিতির। শাড়ি পরা এই প্রথম দেখছে। হাতে চায়ের কাপ, কানে গলায় গয়না পরেছে, ওগুলো চেনে মুগ্ধ ওর মার বউয়ের জন্য বানিয়ে রেখেছে। আর হাতে দুটো চুড়িও দেখা যাচ্ছে, ওগুলো ওর মায়ের। আর কোনো সাজগোজ নেই, চুলগুলো খোলা। তিতির জোরসর হয়ে দাঁড়িয়ে আছে, মুগ্ধর দিকে তাকাচ্ছে না। লজ্জা লাগছে। মুগ্ধর তো চোখে পলকই পড়ছে না, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তিতিরকে একদম অন্যরকম লাগছে। কতক্ষণ যে তাকিয়েছিল খেয়াল নেই। তারপর খেয়াল হতেই হাতের টাওয়ালটা ফেলে দিয়ে মুগ্ধ তিতিরের সামনে গিয়ে দাঁড়াল। তিতির চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, তোমার চা। মুগ্ধ কাপটা ধরে টেবিলে রাখল। তারপর তিতিরের আরও কাছে এসে তিতিরের মুখটা দুহাতে ধরে চোখে চোখ রেখে নিচু গলায় বলল, একটা কথা রাখবে? মুগ্ধর গলা হালকা কাঁপছিল। তিতিরেরও একই অবস্থা। চোখ সরাল না, বলল, হুম রাখব। বলো, বিয়ের দিন থেকে প্রতিদিন তুমি শাড়ি পরবে? আজীবন? হুম, তুমি বললে পরব। বউ হলে তোমাকে মারাত্মক লাগবে। তিতির এবার মাথা নিচু করে হাসল। মুগ্ধ তিতিরের চোখের উপর এসে পড়া চুলগুলোকে সরিয়ে কপালে চুমু দিয়ে বলল, এতবার একটা সারপ্রাইজ পাবো সত্যিই ভাবিনি। তিতির শুয়ে আছে কিন্তু ঘুম আসছে না। পিউ ওর পাশে শুয়ে বিভিন্ন রকম গল্প জুড়ে দিয়েছে। প্রত্যেকটা কথা এত আগ্রহ নিয়ে বলছে যে তিতির হাসি হাসি মুখ করে শুনছে, নিজের অজান্তেই পিউয়ের কথায় তাল মেলাচ্ছে। কিন্তু একটা শব্দ তিতিরের কান পর্যন্ত যাচ্ছে না। ওর মাথায় একটা ব্যাপারই ঘুরছে। মুগ্ধ অপেক্ষা করছে ওর জন্য। তখন ডিনার টাইম হয়ে গিয়েছিল আর সবাই জেগেও ছিল, তাই মুগ্ধ তিতিরকে নিয়ে তখনই রুম থেকে বেরিয়ে এসেছিল। তারপর খেয়ে দিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে বলেছিল, শাড়িটা চেঞ্জ করো না, রাতে পিউ ঘুমিয়ে পড়লে আমার ঘরে পারলে একবার এসো। ভেবো না খেয়ে ফেলবো না, শুধু দেখব, চোখ ভরে দেখব, প্রাণ ভরে দেখব। তখন তোমাকে দেখতেই পারিনি। এসো কিন্তু, অপেক্ষা করব। পিউ ঘুমাচ্ছে না, যাবে কি করে ও? এমন সময় মুগ্ধর ফোন এল। তিতির ধরল না। পিউ বলল, আরে ধরো, কথা বলো। আমি না হয় একটু পরেই বলি। আমার সামনে অস্বস্তি লাগলেই বারান্দায় গিয়েও কথা বলতে পারো। তিতির বারান্দায় চলে গেল। ফোন ধরে হ্যালো বলতেই মুগ্ধ লাইন গাইল। আর কত রাত একা থাকবো? চোখ মেলে দেখব না তোমাকে? স্বপ্নের রঙের ছবি আঁকবো? আমি কি করব বলো? পিউ তো ঘুমাচ্ছে না। ওর সামনে দিয়ে যাওয়াটা কি ঠিক হবে? না না পাগল, ছোট বোন না আমার। সেটাই। কতক্ষণ আর? ঘুমিয়ে পড়বে এক সময়। তারপর এসো। আমি জেগে আছি, নো প্রবলেম। আচ্ছা, শোন। কি? এই সারপ্রাইজিং প্ল্যানটা কি মায়ের ছিল? হুম, না হলে গয়নাগাটি কোথায় পেতাম? আর আমি তো শাড়িও পরতে পারি না। মা পরিয়ে দিয়েছে। ওহ, ওগুলো কি মা তোমাকে একেবারে দিয়ে দিয়েছে? হুম, কিন্তু আমি বলেছি এগুলো এখন মায়ের কাছেই থাকবে। আমি বউ হয়ে এলে দিতে। এখন এগুলো আমি যত্ন করে রাখতে পারবো না। তাছাড়া বাসায় যাওয়ার পর আম্মু জিজ্ঞেস করলে বলবই বাকি। ওহ, তাও ঠিক। সেজন্যই নেইনি। মাকে বুঝিয়ে বলেছি, মা বুঝেছে। দেখেছো আমার মা কত রোমান্টিক। হুম, সত্যি অনেক অনেক রোমান্টিক। আচ্ছা তিতির, তুমি এখন যাও পিউকে ঘুম পাড়াও। তিতির হেসে ফোন রেখে দিল। তিতির ঘরে ঢুকতেই গল্প কন্টিনিউ করল পিউ। তিতির চোখ মেলে দেখল পিউ নেই পাশে। আলো দেখে কান্না পেল ওর। সকাল হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 8টা বাজে। কখন ঘুমিয়ে পড়েছিল খেয়ালই তো নেই। ফোনটা হাতে নিয়ে দেখল মুগ্ধর 3টা মিসড কল আর 2টা মেসেজ জমে আছে। ফার্স্ট মেসেজটা ওপেন করল।
আমার ঘুমকুমারি কি এমেক অপেক্ষে রেখ ঘুমিয়ে পড়ল। রাত 2টার দিকে এসেছে এই মেসেজ। সেকেন্ড মেসেজ, একা ঘুমাও তাহল, বিটি আমার ঘুমার 12টা বিজে জেস, কি আমার নিয়াল শাড়ি পরা বউ মুক্তা চোখ ভাসছে। গুড নাইট, ওকে। এই মেসেজটা এসেছে ভোর 4:30টায়। তিতির এবার আর কান্না আটকে রাখতে পারল না। পিউ রুমে ঢুকে দেখল তিতির কাঁদছে। বলল, ভাবি কি হয়েছে তোমার, কাঁদছ কেন? তিতির কান্না থামাতে চাইছে কিন্তু পারছে না, কিছুতেই কান্না থামছে না। পিউ বলল, আরে বলো না কি হয়েছে, প্লিজ বলো, আমার খুব খারাপ লাগছে। তিতির কি বলবে ভেবে পেল না। সত্যিটা তো আর বলতে পারবে না। তিতিরের হাতে মোবাইল দেখে পিউ জিজ্ঞেস করল, কোনো খারাপ খবর পেলে নাকি? তিতিরের মাথায় কিছু আসলো। ও বানিয়ে বলল, তোমার ভাইয়া অনেকগুলো কল করেছিল, অনেক রাতে। আমি ঘুমিয়েছিলাম, ধরতে পারিনি। মাত্র দেখলাম ও সারা রাত জেগেছিল। পিউ তিতিরকে জড়িয়ে ধরে বলল, আহারে ভাবি, ফোন ধরতে পারোনি বলে কাঁদছ? তুমি ভাইয়াকে এত ভালবাসো? উদ্ধৃতি চিহ্ন। তিতির বলল, না, ও সারা রাত জেগে আমাকে কল করেছে, নিশ্চয়ই মিস করছিল। অথচ আমি এমন মরা ঘুম দিয়েছি যে কিছু টেরি পাইনি। ও আমাকে যেমনভাবে ভালোবাসে আমি কোনোদিনও বোধহয় সেভাবে বাঁচতে পারবো না। আমি খুব খারাপ। পিউ তিতিরের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই পাগলি, কান্না করে না। ভাইয়া রাতে ঘুমায়নি তো কি হয়েছে? এখন তো ঘুমাচ্ছে। ও তো এতক্ষণ ঘুমায় না, ভোরবেলায় উঠে যায়। কাল রাতে ঘুমায়নি বলেই হয়তো এখনো ঘুমাচ্ছে। কোন কথায় কাজ হলো না। তিতির কাঁদতেই থাকলো। মা পিউকে ডাকতে ডাকতে ঘরে ঢুকল। পিউ, এই পিউ, এতক্ষণ লাগে আসতে, কি করছিস তুই? ঘরে ঢুকতেই মা তাজ্জব বনে গেলেন। কাছে এসে পিউকে সরিয়ে তিতিরের কাঁধে হাত রেখে বললেন, কি হয়েছে আমার লক্ষ্মী আম্মুটার? কাঁদছে কেন? তিতির কিছু বলল না। পিউ সবটা বলতেই মা হেসে তিতিরকে জড়িয়ে ধরে বললেন, বাহ, আমার ছেলে দেখছি খুব ভাগ্যবান। এটুকুর জন্য বউ এমনভাবে কাঁদছে। বউটা যদিও একদম ছেলে মানুষ, একদম আনাড়ি, কিন্তু বুকে প্রেম আছে গদগদ। আজ বুঝলাম ছেলে আমার কি করে তোমার জন্য এত পাগল হলো। তিতির এ কথায় লজ্জা পেয়ে গেল। মা তিতিরের চোখ দুটো মুছে বলল, সত্যি এই দুদিন আমি তোমাকে যতটুকু দেখেছি তাতে আমি বুঝে গেছি আমার ছেলে তোমার সাথে ভালো থাকবে। এই চুজি মুড়ি ছেলেটাকে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। আজ আমি নিশ্চিন্ত। ওকে সারা জীবন এমনভাবে ভালবেসো মা, কখনো ওকে একলা ছেড়ো না। তোমার আর কিচ্ছু করতে হবে না, আর কোনো দায়িত্ব নেই। বাকি সবকিছু আমার ছেলেই সামলে নেবে। তিতির কিছু বলল না, কিন্তু কান্না থামল। পিউ বলল, ভাবি তোমাদের বাস যেন কয়টায়? তোমার ভাইয়া তো বলেছিল 11টায়। মা বলল, যাবেই যখন আরো আগে রওনা দিলে ভালো হতো, রাত হয়ে যাবে না যেতে যেতে। পিউ বলল, ভাইয়া বুঝবে ওসব, এসব ব্যাপারে আমাদের চেয়ে ভাইয়ার অভিজ্ঞতা অনেক বেশি। 11টার বাসে যখন যাচ্ছে নিশ্চয়ই ভালো বুঝে যাচ্ছে। তিতির কিছু বলল না। মা বলল, আচ্ছা মা, এখন ওঠো, শাড়ি পাল্টে নাও, ফ্রেশ হয়ে নাও, আমি একেবারে গোসল করে ফেলব। সারাদিন তো জার্নি করতে হবে। ও হ্যাঁ, ঠিক আছে করো। মা ঘর বের হবার সময় পিউকে বলল, মুগ্ধকে এখনই ডাকিস না, সারা রাত যখন ঘুমায়নি আরেকটু ঘুমাক। তিতির গোসল করে ড্রয়িং রুমে আসতেই মা বলল, তিতির নাস্তা করে নাও, আমরা সবাই অনেকক্ষণ আগেই নাস্তা করে ফেলেছি। ও উঠুক, একসাথেই খাবো। ওর তো উঠতে দেরি হতে পারে, তুমি খেয়ে নাও না। দেরি হলেও সমস্যা নেই, আমার খিদে পায়নি। পাগলি। 9:30টার দিকে তিতির পিউয়ের ঘরে বসে শেষ গোছকাজটা সেরে নিচ্ছিল। পেছনে থেকে মুগ্ধ বলল, এই সুন্দরী, এভাবে ছলনা করলে আমার সাথে? এটা কি ঠিক হলো? তিতির এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে গিয়ে মুগ্ধকে জড়িয়ে ধরল। মুগ্ধ ওকে জড়িয়ে ধরতেই কেঁদে ফেলল। আরে আরে, কি হলো এটা? কাঁদছ কেন? সরি, আমাকে মাফ করে দাও। মাফের কথা আসছে কোত্থেকে? তোমাকে আমি সারা রাত অপেক্ষা করিয়েছি, তারপর ভোম্বলের মতো ঘুমিয়েছি। আমি খুব খারাপ, আমি অমানুষ, আমি জঘন্য। এই পাগলি, থামো, না হলে চোর মেরে দাঁত ফেলে দেব। কত বড় সাহস আমার বউকে যা তা বলা! তিতির থামছেই না। মুগ্ধ তিতিরের মুখটা তুলে ভেজা চোখে চুমু দিয়ে বলল, আজ রাতে তো বাসে একসাথেই থাকবো, পুষিয়ে দিও। তিতির কিছু বলল না। মুগ্ধ বলল, অনেক হয়েছে, এবার থামো আর ব্রেকফাস্ট করতে চলো। আধা ঘন্টার মধ্যে বের হতে হবে, না হলে বাস মিস করব। ওরা যখন বের হচ্ছিল মুগ্ধর মা তিতিরকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু দিলেন। পিউকেও জড়িয়ে ধরে বিদায় নিল তিতির।
এদের ছেড়ে যেতে কেন জানি কষ্ট হচ্ছে, এরা যেন পর কেউ না। শুধু 2/3 দিন না শতজন্মের চেনা। প্ল্যানমাফিক ওরা 11টার বাসে বান্দরবন রওনা হলো। যদিও 1 ঘন্টা লাগার কথা, কিন্তু প্রায় 1টা বেজে গেল পৌঁছতে। বাস থেকে নেমে মুগ্ধ বলল, বান্দরবানে এখন আমাদের কাজ হলো খালি খাওয়া। মানে, আসলেই এখানে কি প্ল্যান তার কিছুই বলনি আমাকে। বলবো কি করে? এসব ডিসকাশন বাসায় বসে করলে প্রবলেম না। এখন বলো না আমরা কোথায় কোথায় যাব। এই নীলগিরি যাব? না, নীলগিরি অনেক দূর রে বাবা। আমরা এখন আমার প্রিয় এক রেস্টুরেন্টে ভাত খাবো। তারপর নীলাচল যাব। নীলাচল থেকে ফিরে আবার যাব আরেকটা প্রিয় রেস্টুরেন্টে কাবাব খেতে। তারপর 10টার বাসে ঢাকা। নীলাচল কি নীলগিরির মতোই না? না, নীলাচল 1600 ফিট উঁচু। তবে সৌন্দর্যের দিক থেকে কোন অংশে কম না, অস্থির অস্থির। ওহ ওয়াও, চলো চলো আগে খেয়ে নিই, তারপর নীলাচল যাই। আমার অত খিদে পায়নি, এসেও খেতে পারি। না, তখন স্পেশাল আইটেমগুলো শেষ হয়ে যাবে আর নীলাচলেও বেশিক্ষণ থাকতে পারবো না। আচ্ছা, তাহলে চলো। মুগ্ধ একটা রিকশা ডাকলো। এই মামা, রাজার মাঠ যাবা? 15 টাকা। হ্যাঁ চলো। রিকশায় উঠি। মুগ্ধ ফিসফিস করে তিতিরের কানে কানে বলল, মজার ব্যাপার কি জানো? এখানকার রিকশায় শহরের মধ্যে তুমি যেখানেই যাও না কেন ভাড়া 15 টাকা। সেটা কি করে সম্ভব? সম্ভব কারণ শহরটাই এমন ছোট। শহরের বাইরে আবার ভাড়া বেশি। ওহ। রিকশা থামলো একটা রেস্টুরেন্টের সামনে, নাম চড়ুইভাতি। অপোজিটে একটা মাঠ। তিতির বলল, এটাই রাজার মাঠ। ভেতরে ঢুকতেই ম্যানেজার হাত বাড়িয়ে বলল, আরে মুগ্ধ ভাই যে। মুগ্ধ হ্যান্ডশেক করে বলল, কেমন আছেন রফিক ভাই? ভালো। অনেকদিন পর এলেন। ওই তো ভাই, আসলেই দৌড়ের উপর ভেতরে চলে যাই। শহরে তো থাকা হয় না। এরপর লোকটা তিতিরকে দেখিয়ে জিজ্ঞেস করল, ভাবি নাকি? হ্যাঁ। বাহ। বসেন বসেন, কি খাবেন বলেন। মুগ্ধ এক নিঃশ্বাসে বলল, বাঁশকুড়ুইল, বেম্বো চিকেন, রূপচাঁদা ফ্রাই আর ভর্তা যা আছে। তিতির বলল, এত কিছু কে খাবে? তুমি না খেতে পারলেও আমি পারবো। সো ডোন্ট ওরি। খাওয়া শুরু করতেই তিতির অবাক। রেস্টুরেন্টে খাচ্ছে মনেই হচ্ছে না। একদম বাসার রান্নার মতো। এত মজার রূপচাঁদা ফ্রাই তো মাও করতে পারে না বাসায়। আর পাহাড়ি আইটেম দুটোর তো কোনো তুলনাই হয় না। লাস্ট মোমেন্টে মুগ্ধ বলল, কি বুঝলে? অসাধারণ। আর দুটো রূপচাঁদা নেই কি বলো? ভাত খাওয়ার জায়গা তো আর নেই পেটে। শুধু মাছ খাই। আমিই তোমাকে বলতে চেয়েছিলাম যে আরও দুটো মাছ নাও। আরও দুটো মাছ নেয়া হলো, খাওয়াও হলো। আর সবশেষে কফি। কফিতে চুমুক দিয়ে তিতির বলল, কফিটাও জোস। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আবার বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রিকশা নিল ওরা। রিকশায় উঠেই তিতির বলল, তোমার সাথে থাকলে আমি পুরা মোটুস হয়ে যাব। দেখো 3 দিনে কি ফুলে গেছি। ফুলে যাওনি, তবে একটু ভরা ভরা লাগছে। বেশ লাগছে, অত টিংটিংয়ে থাকার চেয়ে এই ভালো। এতক্ষণে রিকশা চলে এসেছে। ভাড়া মিটিয়ে দুজনে হাঁটছে। মুগ্ধ বলল, নীলাচলের জন্য একটা কিছু নিতে হবে। তিতির কিছু বলতে চাইছিল কিন্তু আর বলা হলো না, তার আগেই মুগ্ধ দৌড় দিল। তিতির কিছুই বুঝল না মুগ্ধ দৌড় কেন দিল। কিছু বুঝে ওঠার আগেই দেখল মুগ্ধ একজনকে ধরে মারতে শুরু করেছে। মারতে মারতে রাস্তায় ফেলে দিয়েছে। এখন লাথি মারছে। উফ, কি ভয়ঙ্কর! কি অকথ্য ভাষায় গালি দিচ্ছে মুগ্ধ। লজ্জায় তিতির কান চেপে ধরল। এ কি সত্যিই মুগ্ধ নাকি অন্য কেউ? মুগ্ধ এতটা হিংস্র কি করে হল? আর ওর মুখের ভাষা এতটা নিচে নামল কি করে? তিতির দৌড়ে চলে গেল ওদের কাছে। গিয়ে দেখল মুগ্ধ যে ছেলেটাকে মারছে সে হাসু। তিতির বিস্ময় হাত চেপে ধরেছে মুখে। আশপাশ থেকে অনেক লোক এসে ভিড় হয়ে গেছে কিন্তু কেউ এসে থামাতে সাহস পাচ্ছে না। তিতির কি আগাবে? এগিয়ে থামাবে ওকে? বুঝতে পারছে না কিছুই। সিএনজি মহাজনের এসে বলল, ভাই কি হইছে আমাগো একটু কন। এমনে মারতাসেন কেন? মুগ্ধ হাসুর কলার ধরে দাঁড় করিয়ে বলল, বল কি করিসিলি, বল। তুই না বললেও আমি বলবো। সব প্রমাণও কিন্তু আছে, ডিসাইড করো কি করবি। তাড়াতাড়ি, হাতে সময় নাই। হাসু মুগ্ধর পা জড়িয়ে ধরে বলল, ভাইজান আমারে মাফ কইরা দেন। খোদার কসম আর জীবনে এমন কাম করুম না। মুগ্ধ ওকে সজোরে লাথি মেরে ফেলে দিল রাস্তায়। তারপর বলল, তোরে মাফ চাইতে কেউ বলে নাই। সেদিন কি করছিলি সেইটা বল সবার সামনে। মহাজনের হাসুকে রাস্তা থেকে তুলে জিজ্ঞেস করল, কিরে ভাইজান রে চিনোস? কি করছিলি?
এমনে মারতাসে কেন? মুগ্ধ ওকে আবার মারতে যাচ্ছিল তার আগেই ও গড়গড় করে সব বলে দিল। কিভাবে ডাকাতদের হেল্প করেছিল সব। শেষে আবার মুগ্ধর পা জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করেন ভাইজান, আমার এইসব কাজ করি না, কিন্তু সেদিন না করলে ওরা আমারে মাইরা ফালাইত। ভয়ে দেখাইয়া আর টাকার লোভ দেখাইয়া রাজি হইতে বাধ্য করসে। মুগ্ধ আবার লাথি মেরে বলল, ঘরে মা নাই, বোন নাই, বউ নাই, তাদের জন্য চিন্তা হয় না? অন্য মেয়েরাও কারো না কারো মা, বোন, বউ। শালা অমানুষের বাচ্চা। মহাজনের বলল, ভাইজান এবার আপনেরে আমি চিনছি। 4-5 মাস আগে অরেই আমি পাডাইছিলাম আপনের লগে। মাফ কইরা দিয়েন ভাই, অয়ে যে এমন আমি আগে জানতাম না। তারপর হাসুর দিকে তাকিয়ে বলল, আইজ থেকে তুই আর আমার সিএনজি চালাইতে পারবি না। ডাকাইতগো লগেই কাম কর যাইয়া। যা দেনা পাওনা আছে সাজের বেলা আয়সা নিয়া যাইস। মুগ্ধ আর কোন কথা না বলে তিতিরের হাত ধরে বেরিয়ে এল ভিড় কাটিয়ে। জিপে বসে আছে তিতির। মুগ্ধ। জিপ চলছে উঁচু নিচু পাহাড়ি রাস্তায়। গন্তব্য নীলাচল। অনেকখানি রাস্তা চলে এসেছে। দুজনের একজনও একটি কথাও বলেনি। তিতিরের বিস্ময় এখনও কাটেনি। আজ মুগ্ধর অজানা এক রূপ ঝুলি থেকেই যেন বেরিয়ে এল তিতিরের সামনে। খুব ভয় পেয়েছিল তিতির। রেগে গেলে কি মুগ্ধ ওর সাথেও এত বাজে ভাষায় কথা বলবে? এখনও বিশ্বাস হচ্ছে না তিতিরের। সত্যি সারাজীবন একসাথে থাকলেও মানুষ চেনা যায় না। ওর তো মাত্র 4 মাস।